ফিফা বিশ্বকাপের পর্দা নামছে আজ জমকালো ফাইনালে রাত 1টায় আর্জেন্টিনা স্পেন মহারণ। আকাশ ছোঁয়া টিকিটের দাম। শাপলা চত্বর হত্যাযজ্ঞের তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে। হাসিনা আজিজ সহ আসামি 41, ঘটনায় নিহত 61 জানালেন চিফ প্রসিকিউটর। জুলাই সনদ নিয়ে বিতর্কের অবসান জরুরি মন্তব্য মির্জা ফখরুলের। এবারের স্থানীয় সরকার নির্বাচন দলীয়ভাবে নয় বললেন রিজভী। এবং আদালতের আদেশে সাবেক মন্ত্রী সাইফুজ্জামানের 2 ফ্ল্যাট দুদকের নিয়ন্ত্রণে। বাবা ছেলেকে অপহরণের ঘটনায় সংঘবদ্ধ চক্রের 3 সদস্য গ্রেপ্তার। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে সবাইকে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে আছি আমি তাসমিয়া জেরিন। শেখ হাসিনার আমলে ফিফা বিশ্বকাপ সম্প্রচারের নামে ব্যাপক অর্থ লুটপাটের অভিযোগ করেছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সকালে সচিবালয়ে ফিফা বিশ্বকাপ সম্প্রচার নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অভিযোগ করেন তিনি। মন্ত্রী জানান, বর্তমান সরকার কোনো ধরনের দুর্নীতি বা মধ্যস্বত্বভোগী ছাড়াই ফিফার কাছ থেকে সরাসরি শূন্য খরচে এবারের বিশ্বকাপ সম্প্রচারের সত্ত্ব নিশ্চিত করেছে। বলেন, 2022 সালের বিশ্বকাপে মধ্যস্বত্বভোগীদের মাধ্যমে প্রায় 140 কোটি টাকার অনিয়ম ও দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখা হবে। 2022-এ যেখানে ফিফার 3.2 মিলিয়ন পাওনা শোধ করা বাদে 140 কোটি টাকার পুরোটাই ছিল মধ্যস্বত্বভোগীদের লুটপাটের একটা কেন্দ্র। এবারে ফিফার যে পাওনা 3.85 মিলিয়ন, এইটা শোধ করার খরচটুকুও আমরা তুলে ফেলেছি বেসরকারি জায়গা থেকে, এবং বাকি যে 2-3 কোটি টাকা আছে এটাও আমরা সাব লাইসেন্সিংয়ের কাছ থেকে আদায় করব। আমরা এবারের বিশ্বকাপের খরচকে প্রায় শূন্যের কোঠায় নামিয়ে ফেলছি। 2013 সালে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাযজ্ঞের ঘটনায় তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন। এতে আসামি করা হয়েছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ, সাংবাদিক মোজাম্মেল বাবু, ফারজানা রূপা সহ 41 জনকে। এক সংবাদ সম্মেলনে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, হত্যাযজ্ঞে 61 জনের মৃত্যুর তথ্য মিলেছে। এদের মধ্যে 58 জনকে শনাক্ত করা গেছে। আরও জানাচ্ছেন রাজীব আহমেদ। 2013 সালে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত সহিংসতা ও আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের ঘটনায় দায়ের করা হত্যাকাণ্ড ও মানবতা বিরোধী অপরাধ মামলার খসড়া তদন্ত প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের কাছে জমা দিয়েছে তদন্ত সংস্থা। এতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করা হয়। তবে তদন্ত এবং গ্রেপ্তার প্রক্রিয়া ব্যাহত হতে পারে এমন বিবেচনায় অন্য আসামিদের পরিচয় ও সংখ্যা প্রকাশ করেনি প্রসিকিউশন। তো আপনাদের কাছে অনুরোধ জানাবো যে আমরা আসামিদের তালিকাটা, যেহেতু এটা খসড়া চূড়ান্ত প্রতিবেদন যেহেতু আমরা রিসিভ করিনি, আসামিদের তালিকাটা আমরা প্রকাশ করতে চাচ্ছি না বা পারছি না। এই মামলার চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হবে আগামী 21 জুলাই। চিফ প্রসিকিউটর জানান, শাপলা চত্বরে সংঘটিত সহিংসতার ঘটনায় 61 জন নিহতের তথ্য মিলেছে। খসড়া তালিকায় আমরা যেটা সংখ্যা পেয়েছিলাম এটা আপনাদের কাছে প্রকাশ করাই যায়। সেখানে হচ্ছে আমরা প্রায় 61 জনের একটা তালিকা আমরা পেয়েছিলাম, কিন্তু আমরা 58 জনকে আমরা আইডেন্টিফাই ইতোমধ্যে আমরা করতে পেরেছি, আর বাকিদের আমরা আইডেন্টিফিকেশনটা আমরা সম্ভব হয়নি। এদিকে এই মামলার তদন্তের অগ্রগতি জানতে রবিবার চিফ প্রসিকিউটরের কার্যালয়ে যান হেফাজতে ইসলামের একটি প্রতিনিধি দল। বৈঠক শেষে সংগঠনটির যুগ্ম মহাসচিব মামুনুল হক বলেন, খসড়া প্রতিবেদন পর্যালোচনার পর প্রয়োজনীয় সিদ্ধান্ত ও আইনি পদক্ষেপ নেওয়া হবে। প্রাথমিকভাবে আমরা যেটুকু দেখেছি, কিছু আমাদের টুকটাক কারেকশন আছে। সেই কারেকশন আমরা এখনই ফাইনাল বলি নেই, আমরা একটু পর্যালোচনা করে আমরা এই আজকে 2-1 দিনের মধ্যেই আমাদের কারেকশনের কথাগুলো আমরা ওনাদেরকে বলবো। বিচার প্রক্রিয়া স্বচ্ছতার সঙ্গে এগিয়ে যাবে বলেও প্রত্যাশা জানান তিনি। আমাদের যে অভিযোগ ছিল, এই রিপোর্ট, খসড়া রিপোর্ট তার কাছাকাছি আছে। রাজীব আহমেদ, মোহনা সংবাদ, ঢাকা।
একাত্তরে মুক্তিযুদ্ধ এবং জুলাই আন্দোলনের অনেক আকাঙ্ক্ষা এখনও পূরণ হয়নি জানিয়ে পুনরায় রাষ্ট্র নির্মাণ এবং জুলাই সনদ বাস্তবায়নে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ন্যাশনাল এডিটর্স কাউন্সিলের আলোচনায় তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নে বিতর্কের অবসান হওয়া উচিত। আলোচনার মাধ্যমে সমাধান কল্পে বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে আসারও আহ্বান জানান মির্জা ফখরুল। আরও জানাচ্ছেন এমদাদুল হক খান। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে ২৪-এর গণঅভ্যুত্থানে শহীদ সাংবাদিকদের পরিবারকে সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে ন্যাশনাল এডিটর্স কাউন্সিল। এতে হারানো স্বজনদের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন শহীদ সাংবাদিক পরিবারের সদস্যরা। আমার দেশের সন্তানদেরকে আমার দেশের সরকার নির্বিচারে যখন গুলি করে, হত্যা করে, এর চেয়ে নির্মম সত্যগুলো কি আসলে আছে? জুলাই অভ্যুত্থান এবং গেল ১৭ বছর স্বৈরাচারের আমলে সাংবাদিকদের অবদান তুলে ধরে তা মূল্যায়নের দাবি জানায় ন্যাশনাল এডিটর্স কাউন্সিল। আমাদেরই মতো অনেক সাংবাদিক যারা রিয়েল জার্নালিজম করছেন তাদেরকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করেছে। এডিটরদের নামে একটা এলিটিস্টদের একটা নিয়ন্ত্রণ দেখেছি আমরা গত ৫৫ বছর ধরে। আমরা সেখান থেকে বেরিয়ে আসতে চেয়েছি। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে, তবে আলোচনার মাধ্যমে সমাধান হবে বলে প্রত্যাশা জানান তিনি। কতগুলো বিষয় নিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়, তার মধ্যে একটু জুলাই সনদ নিয়ে। জুলাই সনদ আপনারা বের করুন, যেটা স্বাক্ষরিত সব রাজনৈতিক দলের, যেটা এগ্রিড, সেখানে কিন্তু পরিষ্কার করে বলা আছে যে বিষয়গুলোতে আমরা একমত হতে পারছি না, রাজনৈতিক দলগুলো তারা যদি নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যায়, তাহলে তাদের ম্যানিফেস্টো অনুযায়ী তারা কাজ করবে। মির্জা ফখরুল বলেন, সরকার জুলাই সনদ বাস্তবায়নে অঙ্গীকারাবদ্ধ। আমরা কিছু কমিটমেন্ট আছে আমাদের, সেই কমিটমেন্টের মধ্যে ৩১ দফা বাস্তবায়নের কমিটমেন্ট আছে। জুলাই সনদ স্বাক্ষর করেছি, সেটা বাস্তবায়নের কমিটমেন্ট আছে। আমরা চেষ্টা করছি এগুলো পুরোপুরি বাস্তবায়িত করার জন্য। গণমাধ্যম সহ সব প্রতিষ্ঠানে বিরাজমান তোষামদের রাজনীতি থেকে বেরিয়ে আসতে বড় ধরনের বিপ্লবের প্রয়োজন বলে মনে করেন বিএনপি মহাসচিব। তোষামদি, মোসাহেবি, এই জিনিসটা আর দেখতে চাই না। এমদাদুল হক খান, মহানা সংবাদ, ঢাকা। এবার স্থানীয় সরকার নির্বাচন দলীয়ভাবে হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তবে সেখানে কোন কোন দল অংশ নেবে তা আদালত এবং নির্বাচন কমিশনের সিদ্ধান্ত। দুপুরে নির্বাচন কমিশনে দলের আয় ব্যয়ের হিসাব জমা দিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। সবশেষ অর্থ বছরে বিএনপির মোট আয় 22 কোটি 19 লাখ টাকা আর ব্যয় হয়েছে 15 কোটি 26 লাখ টাকা। আরও জানাচ্ছেন বিজন কুমার। নিবন্ধিত সব রাজনৈতিক দল প্রতি বছর নির্বাচন কমিশনে তাদের বার্ষিক আয় ব্যয়ের হিসাব জমা দেয়। সেই ধারা বজায় রেখে ইসির কাছে নিজেদের বার্ষিক জমা খরচের খতিয়ান তুলে ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদের কাছে তারা হিসাবপত্র হস্তান্তর করেন। সবশেষ অর্থ বছরে দলটির মোট আয় 22 কোটি 19 লাখ আর ব্যয় হয়েছে 15 কোটি 26 লাখ টাকা, আর তহবিলে জমা রয়েছে 6 কোটি 93 লাখ টাকা। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপে রুহুল কবির রিজভী বলেন, গণতান্ত্রিক ধারা এবং জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিতে বিএনপি নিয়মিতভাবে ইসিতে হিসাব জমা দিচ্ছে। আমাদের যে প্রারম্ভিক স্থিতি সেটা ছিল 21 কোটি 13 লক্ষ 97 হাজার 35 টাকা। এখানে আয় হয়েছে 22 কোটি 19 লক্ষ 55 হাজার 182 টাকা, ব্যয় হয়েছে 15 কোটি 26 লক্ষ 10 হাজার 857 টাকা। স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে হবে না উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, এই নির্বাচনে রাজনৈতিক দলের অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত দেবে আদালত ও কমিশন। নির্বাচন কে করবে না করবে এটা আদালতের বিষয়, এটা নির্বাচন কমিশনের বিষয়। তারা নির্ধারণ করবেন কি আইন আছে না আছে দেখে তারা সেই জিনিসটি করবেন। অন্য রাজনৈতিক দল কি বলল না বলল সেটা বিষয় নয়। এ সময় বিএনপির আয় ব্যয়ের উৎস সাংবাদিকদের সামনে তুলে ধরেন দলের কোষাধ্যক্ষ, বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। নির্বাহী কমিটির চাঁদা, বই পুস্তক বিক্রয়, প্রাথমিক সদস্য ফর্ম বিক্রয়, নমিনেশন ফর্ম বিক্রয়, বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠান হতে অনুদান এবং ব্যাংক হতে অর্জিত সুদ
ইত্যাদি মিলে এই টাকাটি হয়েছিল। ব্যক্তিকে আর্থিক অনুদান, বিভিন্ন জেলায় বন্যা কবলিত এলাকায় ত্রাণ বিতরণ, পোস্টার লিফলেট ছাপানো, দলীয় প্রয়োজনে গাড়ি ক্রয়, বিভিন্ন জনসভায় খরচ। স্থানীয় নির্বাচনে দলীয় নাকি জোটবদ্ধভাবে প্রার্থী দেয়া হবে সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি বলে জানানো হয় ব্রিফিংয়ে। এ ব্যাপারে সিদ্ধান্ত হলে আপনাদেরকে জানাবো। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা। সরকারি কর্মকর্তা কর্মচারীদের রাজনৈতিক পক্ষপাত মুক্ত থাকার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। দুপুরে শাহবাগে বিসিএস প্রশাসন একাডেমিতে জাতীয় পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে এক কর্মশালায় এমন আহ্বান জানান তিনি। একই সঙ্গে বিগত ১৭ বছরের প্রশাসনিক রাজনীতিকরণের ধারা থেকে বেরিয়ে জনপ্রশাসনকে মানুষের সেবায় কেন্দ্রে পরিণত করার উপর গুরুত্ব দেন মন্ত্রী। তিনি বলেন, প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের বিকল্প নেই। রাজধানী গুলশানের সাবেক ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের ফ্ল্যাটে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। সংস্থাটির উপপরিচালক মোহাম্মদ মশিউর রহমান জানান, আদালতের আদেশে সকাল 10:30টায় সাবেক ভূমি মন্ত্রীর ফ্ল্যাটে প্রবেশ এবং ইনভেন্টরি কার্যক্রম শুরু হয়। পরে সাইফুজ্জামানের গুলশানের 2টি ফ্ল্যাটে নিয়ন্ত্রণ নেওয়া হয়। 2024 সালের সংসদ নির্বাচনের আগে সাইফুজ্জামানের বিরুদ্ধে বিদেশে বিপুল সম্পদ করার অভিযোগ ওঠে। একই বছর গণ-অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতার পট পরিবর্তনের পর তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। রাজধানী কল্যাণপুরে বাবা ছেলেকে অস্ত্রের মুখে অপহরণ, নির্যাতন এবং ছিনতাইয়ের ঘটনায় একটি সংঘবদ্ধ চক্রের 3 সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার রাতে দারুস সালাম এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এক সংবাদ সম্মেলনে মিরপুর র্যাব 4-এর কোম্পানি কমান্ডার বলেন, আত্মীয়ের বাসা থেকে ফেরার পথে গভীর রাতে বাবা ও ছেলেকে তুলে একটি জীর্ণ বাসায় নিয়ে যায় চক্রটি। তারা দীর্ঘদিন ধরে দারুস সালাম এলাকায় পথচারী এবং মোটরসাইকেল আরোহীদের টার্গেট করে অপহরণ, নির্যাতন ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত। রাজধানীর দারুস সালাম থানা এলাকায় অভিযান পরিচালনা করে কল্যাণপুরে ছাদের চিলেকোঠায় বাবা ছেলেকে আটক করে নিয়ে ভয়াবহ শারীরিক নির্যাতন ও চাঁদা আদায়ের ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করেছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে আরও কয়েকটি ঘটনা পেয়েছি। তারা এই ঘটনার যারা ভিকটিম থাকতো তাদের ভিডিও করে রাখতো, যাতে যে আমার কাছে না আমাকে কোনো ধরনের কোনো শারীরিক নির্যাতন করেনি। এবার রক্তাক্ত জুলাই প্রসঙ্গ। জুলাই 2024 বাংলাদেশের ইতিহাসে এক রক্তাক্ত ও ঐতিহাসিক দিন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সর্বাত্মক অবরোধের দ্বিতীয় দিনে কার্যত থমকে যায় দেশ। রাজধানী থেকে জেলা রাজপথ পরিণত হয় সংঘর্ষের মঞ্চে। গুলি, টিয়ারশেল আর ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যেই বিভিন্ন স্থানে প্রাণ হারান 67 জন, আহতের সংখ্যা সহস্রাধিক। এদিন শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মনিরুল ইসলামের প্রতিবেদন। 19 জুলাই শুধু একটি আন্দোলনের দিন ছিল না, এটি এমন এক সন্ধিক্ষণ যখন ছাত্রদের দাবি পরিণত হয় বৃহত্তর জন আকাঙ্ক্ষার প্রতীকে। সেই দিনের রক্তাক্ত রাজপথ, হারিয়ে যাওয়া প্রাণ আর প্রতিবাদের উচ্চারণ বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে গভীর দৃষ্টান্ত। দিনভর উত্তেজনার মধ্যেই দ্বিতীয় দফায় আলোচনার প্রস্তাব দেয় সরকার। সংলাপের প্রস্তাব ফের প্রত্যাখ্যান করে শিক্ষার্থীরা। দাবি গিয়ে ঠেকে 9 দফায়। কমপ্লিট শাটডাউন কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়করা। এদিকে সংঘর্ষ ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন জেলায়। বিআরটিএ, পিবিআই কার্যালয়, স্বাস্থ্য অধিদপ্তর সহ রাজধানীর বিভিন্ন পুলিশ বক্সে অগ্নিসংযোগ ও ব্যাপক হামলা করে আন্দোলনকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে বেসামরিক প্রশাসনের সঙ্গে যোগ দেয় সেনাবাহিনী। পাশাপাশি সারা দেশে মোতায়েন করা হয় বিপুল সংখ্যক বিজিবি। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে হেলিকপ্টার থেকে গুলি ছোড়ে র্যাব। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিরোধ ক্রমেই ছড়িয়ে যায়। ঢাকা ছাড়াও দেশের 47 জেলায় বিক্ষোভ, সংঘর্ষ, পুলিশের গুলি ও হামলার ঘটনা ঘটে। এসব ঘটনায় আহত হন হাজারেরও বেশি মানুষ। কোথাও কোথাও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে এবং কিছু জায়গায় ক্ষমতাসীন ফ্যাসিবাদ আওয়ামী লীগের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। নরসিংদী কারাগার ভেঙে পালিয়ে যায় 826 কয়েদি।
হতাহতের সংখ্যা বাড়ায় এই আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ডাক দেন মহাসমাবেশের। আন্দোলন রূপ নেয় জনবিস্ফোরণে। এদিন প্রেস ক্লাবের ভেতর থেকে গ্রেপ্তার করা হয় বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, নুরুল হক নূরকে। আন্দোলন দমাতে বন্ধ করে দেওয়া হয় ব্রডব্যান্ড সহ সব ধরনের ইন্টারনেট সংযোগ। কাজীপাড়া মেট্রো স্টেশন অগ্নিকাণ্ডের ঘটনায় অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয় মেট্রো রেল চলাচল। সেদিন ঢাকার রাস্তায় ছিল না গণপরিবহন ও ব্যক্তিগত যান। বন্ধ হয়ে যায় দূরপাল্লার বাস চলাচল ও রেল যোগাযোগ। ঢাকা থেকে আন্তর্জাতিক অনেক ফ্লাইট বাতিল করা হয়। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের 14তম মৃত্যুবার্ষিকী আজ। দিনটি উপলক্ষে লেখকের অমর সৃষ্টি নুহাশপল্লীতে দিনব্যাপী চলে মিলাদ, কোরআন তিলাওয়াত এবং মিলাদ মাহফিল। বৃষ্টি উপেক্ষা করে হুমায়ূন পরিবারের সদস্য, কবি, লেখক, নাট্যজন সহ অগণিত ভক্তরা ভিড় করেন নুহাশপল্লীর লিচুতলায়। তারিকুল জুয়েলের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন তাহসিন তারিন। বৃষ্টি আর সবুজ প্রকৃতিকে বড্ড ভালোবাসতেন নন্দিত লেখক হুমায়ূন আহমেদ। হয়তো সেজন্যই তার বিদায়ের 14তম বার্ষিকীর সকালে গাজীপুরে ছিল গুড়ি গুড়ি বৃষ্টি। বর্ষণধারা উপেক্ষা করেই লেখকের নিজ হাতে গড়া নুহাশপল্লীতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসেন হুমায়ূন আহমেদের ভক্তরা। হলুদ পাঞ্জাবি পরা হিমু পরিবারের সদস্যদেরও দেখা যায়। আরেক অমর সৃষ্টি রূপা চরিত্র সেজেও অনেকে উপস্থিত হন নুহাশপল্লীতে। কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সাহিত্যিক, সাংবাদিক সহ নানা শ্রেণী পেশার মানুষ। এখানে আসলে মনে হয় কি যে ওনার কাছে আসা, ওনার সান্নিধ্যে পাওয়া এরকম একটা আনন্দ ফিল পাওয়া যায়। তার যে শূন্যতা, সে যে আমাদের মাঝে এখন আর নেই, এই জিনিসটা আসলে আমি বলে বুঝাতে পারবো না। স্যার আসলে দেশে আছে এই বৃক্ষর মাঝে, গাছপালার মাঝে, স্যারের লেখার মাঝে, স্যারের বইয়ের মাঝে। এখানে আসলে বিভিন্ন স্মৃতি ফুটে ওঠে, তো সেইটাই আসলে দেখার জন্য আমরা আসছি। কোরআনের 14 বছর পরও প্রত্যেকটি বই কিন্তু পাঠকরা পড়ছে। মৃত্যুবার্ষিকী উপলক্ষে কোরআন তিলাওয়াত, দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণ সহ ছিল নানা আয়োজন। পরিবারের সদস্যরা শ্রদ্ধা জানান হুমায়ূন আহমেদের প্রতি। গণমাধ্যমের সঙ্গে কথা বলেন লেখকের স্ত্রী মেহের আফরোজ শাওন। 14 বছর ধরে জন্মদিন, মৃত্যুদিন আমরা নুহাশপল্লীর কর্মীরাই পালন করছি। আমি সরকারিভাবেও কাউকে দেখিনি, আমি কোনো প্রতিষ্ঠানকে দেখিনি। সেই আমরা নুহাশপল্লীর কর্মীরা মিলে যেটুকুন পালন করি, এটুকুন আমাদের সামর্থ্য, এটুকুন আমরা যতদিন বেঁচে আছি করব। 1948 সালে 13 নভেম্বর নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে জন্মগ্রহণ করেন নন্দিত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদ। তার বাবা ফয়জুর রহমান ও মা আয়শা ফয়েজ। 2012 সালে 19 জুলাই ক্যান্সার আক্রান্ত হয়ে তিনি নিউ ইয়র্কের একটি হাসপাতালে মারা যান। তবে বহুমাত্রিক প্রতিভার অধিকারী হুমায়ূন তার সৃষ্টিশীল কর্মের মাধ্যমে এই দেশের অনুরাগীদের হৃদয়ে চিরকাল বেঁচে থাকুক, এমনটাই প্রত্যাশা তার ভক্তদের। তাহসিন তারিন, মোহনা সংবাদ। আন্তর্জাতিক। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন চলতি সপ্তাহে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। সেখানে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন। গেল প্রায় 20 বছরের মধ্যে তিনিই একমাত্র লেবাননের রাষ্ট্রপ্রধান যিনি হোয়াইট হাউস সফর করছেন। বৈঠকে প্রেসিডেন্ট জোসেফ আউন হিজবুল্লাহকে নিরস্ত্র করার উপায় এবং দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের বিষয়টি গুরুত্ব পাবে। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। ফিফা বিশ্বকাপের পর্দা নামছে আজ। জমকালো ফাইনালে রাত 1টায় আর্জেন্টিনা স্পেন মহড়া। আকাশ ছোঁয়া টিকিটের দাম। শাপলা চত্বর হত্যাযজ্ঞের তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে। হাসিনা আজিজ সহ আসামি 41। ঘটনায় নিহত 61, জানালেন চিফ প্রসিকিউটর। জুলাই সনদ নিয়ে বিতর্কের অবসান জরুরি, মন্তব্য মির্জা ফখরুলের। এবারের স্থানীয় সরকার নির্বাচন দলীয়ভাবে নয় বললেন রিজভী। এবং আদালতের আদেশে সাবেক মন্ত্রী সাইফুজ্জামানের 2 ফ্ল্যাট দুদকের নিয়ন্ত্রণে। বাবা ছেলেকে অপহরণের ঘটনায় সংঘবদ্ধ চক্রের 3 সদস্য গ্রেফতার। দর্শক, এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়, এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।